রাজা গণেশ বাংলার ইতিহাসের একজন অবিস্মরণীয় পুরুষ। তিনি একমাত্র হিন্দু যিনি বাংলায় 5 শতাধিক বছরব্যাপী মুসলিম শাসনের মধ্যে কয়েক বছরের জন্য ব্যতিক্রম করে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্য গণেশের মৃত্যুর অব্যবহিত পরেই এই হিন্দু অভ্যুদয়ের পরিসমাপ্তি ঘটে, কিন্তু তা সত্ত্বেও গণেশের কৃতিত্ব সম্বন্ধে সংশয়ের অবকাশ নেই। রাজা গণেশ খাঁটি বাঙালি ছিলেন, এটা অবশ্যই এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তাপকতি আকবরী, তারিকি ফিরিস্তা, মাসিরি রহিমি প্রভৃতি গ্রন্থে গণেশ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। রিয়াজুস সালাতিনের বিবরণ অপেক্ষাকৃত দীর্ঘ। বুকাননের বিবরণী, মুল্লা তাকিয়ার বয়াজ, দরবেশদের জীবনী গ্রন্থ, মিরাতুল আসরার প্রভৃতি সূত্রেও গণেশ সম্বন্ধে কয়েকটি কথা পাওয়া যায়, কিন্তু এই সূত্রগুলি পরবর্তীকালের রচনা। সম্প্রতি গণেশ সম্বন্ধীয় কিছু কিছু সমসাময়িক সূত্র আবিষ্কৃত হয়েছে, যেমন দরবেশ নূর কুতুব আলম এবং আশরাফ সিনানির পত্রাবলী। ইব্রাহিম শর্কির জনৈক সামন্তের আজ্ঞায় রচিত এবং গণেশ এবং ইব্রাহিমের সংঘর্ষের উল্লেখ সংবলিত সঙ্গীত শিরোমণি গ্রন্থ, চীন সম্রাট কর্তৃক বাংলার রাজসভায় প্রেরিত প্রতিনিধি দলের জনৈক সদস্যের লেখা সিং সা স্যাংলান গ্রন্থ, আরবি ঐতিহাসিক ইবনে ইজর এবং আল শাখাওয়ারির লেখা গ্রন্থদ্বয়, দনুজ মর্দনদেব এবং মহেন্দ্রদেবের মুদ্রা প্রভৃতি। এই সূত্রগুলি বিশ্লেষণ করে রাজা গণেশের ইতিহাসটি মোটামুটিভাবে পুনর্গঠন করা সম্ভব হয়েছে। রাজা গণেশ ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন জমিদার। উত্তরবঙ্গের ভাতুরিয়া অঞ্চলে তার জমিদারি ছিল। তিনি ইলিয়াস শাহী বংশের সুলতানদের অন্যতম আমিরও ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ, শিহাবুদ্দিন বায়েজিদ শাহ এবং আলাউদ্দিন ফিরোজ শাহের আমলে বাংলার রাজনীতিতে গণেশ বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন এবং শেষ দুজন সুলতানের আমলে তিনিই যে বাংলার প্রকৃত শাসক ছিলেন তা পূর্বেই বলা হয়েছে। 817 হিজরি 1414 বা 15 খ্রিস্টাব্দের শেষের দিকে গণেশ আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত এবং সম্ভবত নিহত করেন এবং নিজের শক্তিশালী সৈন্যবাহিনীর সাহায্যে মুসলমান রাজত্বের সম্পূর্ণ উচ্ছেদ করে স্বয়ং বাংলার সিংহাসনে আরোহণ করেন। কিন্তু বেশি দিন রাজত্ব করা তার পক্ষে সম্ভব হয়নি। বাংলার মুসলিম সম্প্রদায়ের একাংশ বিদর্ভীর সিংহাসন অধিকারে অসন্তুষ্ট হয়ে তার প্রচণ্ড বিরোধিতা করতে লাগলেন। এদের নেতা ছিলেন বাংলার দরবেশরা। রাজা গণেশ এই বিরোধিতা কঠোরভাবে দমন করলেন এবং দরবেশদের মধ্যে কয়েকজনকে বধ করলেন। এতে দরবেশরা তার উপরে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। দরবেশদের নেতা নূর কুতুব আলম উত্তর ও পূর্ব ভারতের সর্বাপেক্ষা পরাক্রান্ত নৃপতি জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কির নিকট উত্তেজনাপূর্ণ ভাষায় এক পত্র লিখে জানালেন যে গণেশ ঘোরতর অত্যাচারী এবং মুসলমানদের পরম শত্রু। তিনি ইব্রাহিমকে সসন্নে বাংলায় এসে গণেশের উচ্ছেদ সাধন করতে অনুরোধ জানালেন। ইব্রাহিম শর্কি এই পত্র পেয়ে এই বিষয়ে জৌনপুরের দরবেশ আশরাফ দিমনানির উপদেশ প্রার্থনা করলেন এবং তার সম্মতিক্রমে সৈন্যবাহিনী নিয়ে বাংলার দিকে রওনা হলেন। যে সমস্ত দেশের উপর দিয়ে ইব্রাহিম গেলেন তাদের মধ্যে মিথিলা বা ত্রিহুত অন্যতম। ত্রিহুত জৌনপুরের সুলতানের অধীনে সামন্ত রাজ্য, কিন্তু এই সময় ত্রিহুতের রাজা দেবসিংহকে উচ্ছেদ করে তার স্বাধীনচেতা পুত্র শিবসিংহ রাজা হয়েছিলেন। ইনি কবি বিদ্যাপতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি জৌনপুরের অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রাজা গণেশের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। গণেশের সঙ্গে যেমন বাংলার দরবেশদের সংঘর্ষ বেঁধেছিল, শিবসিংহের সঙ্গেও তেমনি ত্রিহুতের দরবেশদের সংঘর্ষ বেঁধেছিল। ইব্রাহিম শর্কি যখন ত্রিহুতে এসে উপস্থিত হলেন তখন শিবসিংহ তার সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলেন এবং পরাজিত হয়ে পলায়ন করলেন। ইব্রাহিম তার পশ্চাৎধাবন করলেন এবং তার সুদৃঢ় দুর্গ লেহরা জয় করে তাকে বন্দী করলেন। এরপর ইব্রাহিম শিবসিংহের পিতা দেবসিংহকে আনুগত্যের শর্তে ত্রিহুতের রাজপদে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। এরপরে ইব্রাহিম আবার তার অভিযান শুরু করলেন এবং বাংলায় এসে উপস্থিত হলেন। রাজা গণেশ তার বিপুল সামরিক শক্তির নিকট দাঁড়াতে পারলেন না। তার উপরে তার পুত্র রাজনীতি চতুর যদু পিতার পক্ষ ত্যাগ করে ইব্রাহিমের পক্ষে যোগ দিলেন। তখন গণেশ সরে দাঁড়াতে বাধ্য হলেন। ইব্রাহিম যদুকে মুসলমান করে বাংলার সিংহাসনে বসালেন। যদু সুলতান হয়ে জালালউদ্দিন মুহাম্মদ শাহ নাম গ্রহণ করলেন। 818 হিজরির মাঝামাঝি 1415 বা 16 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছিল। এরপর ইব্রাহিম দেশে ফিরে গেলেন। জালালউদ্দিনের সিংহাসনে আরোহণের ফলে বাংলায় আবার হিন্দু প্রাধান্যের অবসান ঘটে এবং মুসলমান প্রাধান্য প্রতিষ্ঠিত হল।
কিন্তু এই পরিবর্তন বেশিদিন স্থায়ী হলো না। রাজা গণেশ কিছুদিন পরে সুযোগ বুঝে প্রত্যাবর্তন করলেন এবং অল্প আয়াসে নিজের ক্ষমতা পুনরুদ্ধার করলেন। পুত্র জালালউদ্দিন নামেই সুলতান থাকলেন, কিন্তু তিনি পিতার কিরণকে পরিণত হলেন। বাংলাদেশে আবার হিন্দু ধর্মের জয় পতাকা উঠতে লাগলো। গণেশ আবার তার প্রতিপক্ষ দরবেশদের এবং অন্যান্য মুসলমানদের দমন করতে লাগলেন। এই ব্যাপার দেখে নূর কুতুব আলম অত্যন্ত মর্মাহত হলেন এবং কয়েক মাসের মধ্যেই তিনি পরলোক গমন করলেন। এদিকে রাজা গণেশ যখন নানা দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করলেন, তখন তিনি পুত্র জালালউদ্দিনকে অপসারণ করে নিজে স্বয়ং দনুজমর্দন দেব নাম গ্রহণ করে সিংহাসনে আরোহণ করলেন। দনুজমর্দন দেবের বঙ্গাক্ষরে খোদিত মুদ্রাও প্রকাশিত হল। এই মুদ্রাগুলির এক পৃষ্ঠায় রাজার নাম এবং অপর পৃষ্ঠায় টাকশালের নাম, উৎকীর্ণ হওয়ার সাল এবং চণ্ডীচরণ পরায়ণস্য লেখা থাকত। দনুজমর্দন দেবরূপে সমগ্র 1339 শকাব্দ এবং 1340 শকাব্দের কিছু অংশ রাজত্ব করার পর রাজা গণেশ পরলোক গমন করলেন। সম্ভবত তিনি জালালউদ্দিন বা যদুকে তার ইচ্ছার বিরুদ্ধে হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করেছিলেন এবং তাকে বন্দী করে রেখেছিলেন। সম্ভবত জালালউদ্দিনের ষড়যন্ত্রেই গণেশের মৃত্যু হয়। স্বল্প সময়ের জন্য রাজত্ব করলেও রাজা গণেশ বাংলার অধিকাংশ অঞ্চলের উপরই তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের প্রায় সমস্তটা এবং মধ্যবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কতক অংশ তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাজা গণেশ যে প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী এবং কুশাগ্র বুদ্ধি কূটনীতিজ্ঞ ছিলেন তা তার পূর্ববর্তী ইতিহাস থেকেই বোঝা যায়। তিনি নিষ্ঠাবান হিন্দুও ছিলেন। চণ্ডীদেবীর প্রতি তার আনুগত্যের কথা তিনি মুদ্রায় ঘোষণা করেছিলেন। পরধর্ম দেশ থেকে রাজা গণেশ একেবারে মুক্ত থাকতে পারেননি। কয়েকটি মসজিদ এবং ইসলামিক প্রতিষ্ঠানকে তিনি ধ্বংস করেছিলেন। তিনি বহু মুসলমানের প্রতি দমননীতি প্রয়োগ করেছিলেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক কারণে তা করেছিলেন। মুসলমানদের প্রতি গণেশের অত্যাচার সম্বন্ধে কোনো কোনো সূত্রে অনেক অতিরঞ্জিত বিবরণ স্থান পেয়েছে। ফিরিস্তার কথা বিশ্বাস করলে বলতে হয় গণেশ অনেক মুসলমানের আন্তরিক ভালোবাসাও লাভ করেছিলেন। ফিরিস্তার মতে গণেশ দক্ষ এবং সুশাসক ছিলেন। গৌর এবং পাণ্ডুয়ার কয়েকটি বিখ্যাত স্থাপত্য কীর্তি গণেশেরই নির্মিত বলে বিশেষজ্ঞরা মনে করেন। এদের মধ্যে গৌরের ফতে খানের সমাধি ভবন নামে পরিচিত একটি সৌধ এবং পাণ্ডুয়ার একলাখি প্রাসাদের নাম উল্লেখযোগ্য। গণেশ বিখ্যাত আদিনা মসজিদের সংস্কার সাধন করে তাকে তার কাছারি বাড়িতে পরিণত করেছিলেন বলে প্রবাদ আছে। গণেশের নাম প্রায় সমস্ত ফার্সি পুঁথিতেই কান্স লেখা হয়েছে। এই জন্য কেউ কেউ মনে করেন যে তার প্রকৃত নাম ছিল কংস, কিন্তু প্রাচীন ফার্সি পুঁথিতে প্রায় সর্বত্রই গয়ের স্থলে ক লিখিত হতো, তাই এর উপরে গুরুত্ব আরোপ করা যায় না। বুকাননের বিবরণী এবং কয়েকটি বৈষ্ণব গ্রন্থের সাক্ষ্য থেকে মনে হয় গণেশই তার প্রকৃত নাম। কোনো কোনো সূত্রের মতে তার নাম ছিল কাশ।